প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে তোমাদের জন্য আমি যে ক্লাসটা বা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিনান্স, ব্যাংকিং এবং বিমার দ্বিতীয় পত্রের দ্বিতীয় পার্ট, দ্বিতীয় অংশ। সেটা হচ্ছে বিমা এবং জীবন বিমা। বিমা কাকে বলে, সাধারণ বিমা কাকে বলে, জীবন বিমা কাকে বলে, আজকে আমরা এই সম্পর্কে জানব। প্রথমে আমরা আসি বিমা কাকে বলে। বিমা আমরা সবাই শুনে থাকি, বা ইন্স্যুরেন্স। আমাদের গ্রামগঞ্জে, শহরে, দেশে এক এক নামেই বলে থাকে। কেউ বলে বিমা, কেউ বলে ইন্স্যুরেন্স। এবং আমাদের সমাজে, আমাদের পাড়া মহল্লা, গ্রামগঞ্জে, শহরে, অলিতে গলিতে অনেক বিমাকর্মী পাওয়া যায়। কেউ বা হয় ছাত্র জীবনে, কেউ তার প্রফেশনাল লাইফে বিমা করে। এই বিমার মাধ্যমে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার পেটের খোরাক বা আহার যাই বলো যোগাচ্ছে এই বিমাতে কাজ করেই। এটাকে যারা সৎভাবে নিয়েছে, নিজেরকে কেরিয়ার হিসেবে নিয়েছে, তারাই আজকে এই বিমাতে ভালো করতে পেরেছে। আর যারাই এটাকে গ্রহণ করতে পারে নাই, তারা বিমাটাকে নিজের মতো করে নিতে পারে নাই। তাহলে আজকে আমরা বিমাটা কি এটা জানবো। মানুষের জীবনের ও সম্পত্তিতে, মানুষের জীবন এবং সম্পত্তিতে, কথাটা মনে রাখো, মানুষের জীবন এবং সম্পত্তিতে বা সম্পত্তিকে ঘিরে যে ঝুঁকি বিদ্যমান, যে ঝুঁকিটা বিদ্যমান থাকে, তার বিরুদ্ধে যে আর্থিক প্রতিরক্ষা, মানে আর্থিক সুরক্ষার যে ব্যবস্থাটা করা হয়, এই আর্থিক সুরক্ষাটাকেই বলা হয় বিমা। আবারও বলছি, মানুষের জীবন এবং সম্পত্তিতে যে ঝুঁকি বিদ্যমান থাকে, এই ঝুঁকির বিরুদ্ধে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা বা আর্থিক সহযোগিতার মাধ্যমেই প্রতিরক্ষা ব্যবস্থাটাকেই বিমা বলা হয়। এবার আসো, বিমা দুই প্রকার, বাংলাদেশে বলো আর বিশ্বে বলো। বাংলাদেশের প্রেক্ষাপটে বিমা হচ্ছে দু প্রকার। এক নাম্বার হচ্ছে সাধারণ বিমা, দুই নাম্বার হচ্ছে জীবন বিমা। এখন আসো, সাধারণ বিমাটা কি আমাদেরকে বুঝতে হবে। সাধারণ বিমাটা কি? বাংলাদেশে দুইটা বিমার, একটা হচ্ছে সাধারণ, একটা হচ্ছে জীবন। সাধারণ বিমা কর্পোরেশন, জীবন বিমা কর্পোরেশন, দুইটাই সরকারি একটা সংস্থা, সরকারি দুইটা সংস্থা। এখন সাধারণ বিমাটা কি, সাধারণ বিমাটা কারা করে, সাধারণ বিমাটাতে কি কি আছে। এখন আসো, সাধারণ বিমা বাংলাদেশ সরকারের মালিকানাধীন, বাংলাদেশ সরকারের মালিকানাধীন পরিচালিত সম্পত্তি বিমা সংশ্লিষ্ট একক প্রতিষ্ঠানই হচ্ছে সাধারণ বিমা। আর জীবন বিমা হচ্ছে বাংলাদেশ সরকারের মালিকানাধীন পরিচালিত জীবন বিমা সংশ্লিষ্ট একক প্রতিষ্ঠানই হলো জীবন বিমা। এখন ধরো সাধারণ বিমা, এটা হচ্ছে সরকারের একটা সংস্থা। এটার মাধ্যমে বাংলাদেশে বেসরকারিভাবে অনেক সাধারণ বিমা গড়ে ওঠে। এই সাধারণ বিমাতে থাকে কি কি? যেমন ধরো গাড়ি কিনলা, একটা নতুন গাড়ি কিনলা, গাড়ির একটা ইন্স্যুরেন্স প্রয়োজন। আল্লাহ না করুক, যদি গাড়িটা কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয় বা কোনো কিছু হয়, তার রিস্ক কভার করার জন্য তোমাকে একটা ইন্স্যুরেন্স করতে হয়, গাড়ির ইন্স্যুরেন্স। ঠিক তেমনই একটা বাড়ি যখন করা হয়, তখন বাড়িটার সুরক্ষার্থে, বাড়িটা যদি কখনো আগুন লেগে যায় বা কখনো ভেঙে যায়, ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়, এ জাতীয় কিছু হলে ওইটার রিস্ক কভার করার জন্য, ওইটার প্রাথমিক ধাক্কা সামলে নেওয়ার জন্য যে উদ্যোগটা বা যে টাকাটা মানে একটা জায়গায় রাখা হয় বা গচ্ছিত করে বা বিমা করে রাখা হয় একটা কোম্পানির মাধ্যমে, সেটাকে বলা হয় সাধারণ বিমা। এখন একটা বাড়ির মূল্য 1 কোটি টাকা। এখন 1 কোটি টাকা তো আর করা যাবে না। সাপোজ এটাতে 20 লাখ টাকার একটা ইন্স্যুরেন্স করা হলো,
আমি বাৎসরিক একটা অ্যামাউন্ট ধার্য করে ওই টাকা আমি চালিয়ে যাচ্ছি। এখন এর মাঝে যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় বিল্ডিংয়ের, তাহলে কি হবে, ওই কোম্পানি, ওই যে ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে প্রাথমিক ধাক্কা সামলে নেওয়ার জন্য আমাকে তারা পাশে এসে দাঁড়াবে, আমাকে আমার যে টাকা ওখান থেকে আমাকে একটা ভালো অ্যামাউন্ট দিবে, যেটা দিয়ে আমি পুনরায় আবার আমার সেই ভবনটাকে দাঁড় করে নিতে পারি, মেরামত করে নিতে পারি। তদ্রূপ আমার একটা ব্যবসা আছে বড়, আমার একটা দোকান আছে। এখন আমি দোকানের ব্যবসাটা করার জন্য ভবিষ্যতে আমার লাভের জন্য আমি ব্যবসাটা খুললাম। এখন ব্যবসাটা তো রিস্ক থাকতেই পারে, লাভ লস আছে, ব্যবসায় ক্ষয়ক্ষতি হতে পারে বা দোকানে আগুন লাগতে পারে, এরকম কথা চিন্তা করে ওই ব্যবসায়ী কি করে একটা ইন্স্যুরেন্স করে। ওই ইন্স্যুরেন্সটা করে তাকেই সাধারণ বীমার মধ্যে পড়ে। যে ইন্স্যুরেন্সটা করা হয় ব্যবসায়িক ক্ষেত্রে, এই ইন্স্যুরেন্সটাকে সাধারণ বীমার ইন্স্যুরেন্স বলা হয়। এখন সাধারণ বীমা ইন্স্যুরেন্সে গিয়ে, সাধারণ বীমাতে গিয়ে এই বীমাটা করা হয়। বিভিন্ন কোম্পানি আছে, তারা তাদের সাথে যোগাযোগ করে বিমাটা করে। এখন ওই দোকানের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, তাহলে ওই সাধারণ বীমা কর্পোরেশন, সাধারণ বীমার আন্ডারে যে বিমাগুলো আছে, কোম্পানিগুলো আছে, ওইগুলা যার কাছে করা হবে ওনারা কি করবে, ওই দোকানদারের প্রাথমিক ধাক্কা বা প্রাথমিক সমস্যা সমাধানের জন্য তার ওই যে ইন্স্যুরেন্স থাকার কারণে, বিমা থাকার কারণে সহযোগিতা করবে। এভাবে করে আমার আরও বিশাল বড় কোম্পানিও থাকতে পারে, আরও আনুষঙ্গিক আমরা অনেক বিজনেস করে থাকি। এই বিজনেসের জন্য আমাদের রিস্ক কাভারের জন্য যে বিমাগুলো করা হয় ওগুলো সাধারণ বীমার আওতাভুক্ত। এক কথায় এগুলো হচ্ছে সাধারণ বীমার আওতাভুক্ত, এগুলো সাধারণ বীমার মধ্যে পড়ে, এগুলো সাধারণ বীমার মধ্যেই আসে। এখন আসলে জীবন বীমা, জীবন মানে আমরা জানি মানুষের লাইফ, যতক্ষণ একটা মানুষ জীবিত থাকবে ততক্ষণই তার দাম থাকবে। সে মানুষের সাথে সম্মানী ব্যক্তি হবে, যেদিকে যাবে এদিকে তাকে সম্মান দিবে, সালাম দিবে, কথাবার্তা বলবে, উঠবে বসবে, তার জীবন আছে। সে চলাফেরা করতে পারে, খাওয়া দাওয়া করতে পারে, মানুষের সাথে মিশতে পারে, তার জীবন আছে। এখন জীবনটা হচ্ছে মানুষের লাইফ, মানে যার জীবন আছে তাকে জীবন বলা হয়। এখন জীবন বীমাটা কি? জীবন বীমা কি? এখন মানুষের জীবন সংশ্লিষ্ট ঝুঁকি আর্থিকভাবে মোকাবিলার জন্য, মানুষের জীবন সংশ্লিষ্ট ঝুঁকি আর্থিকভাবে মোকাবিলা করার জন্য ব্যবস্থাটাই হচ্ছে জীবন বীমা। তাহলে মানুষের জীবন সংশ্লিষ্ট ঝুঁকি আর্থিকভাবে মোকাবিলা করার ব্যবস্থাই হচ্ছে জীবন বীমা। মোকাবিলা করার ব্যবস্থাটাকেই বলা হয় জীবন বীমা। এখন জীবন বীমাতে কি কি থাকতে পারে? বাংলাদেশের জীবন বীমা কর্পোরেশন একটাই। এখন এর আন্ডারে অনেকগুলা জীবন বীমা কোম্পানি বাংলাদেশে প্রচলিত, যেগুলো প্রাইভেট, বেসরকারি। অনেক বিমা, প্রায় 45টার মতো জীবন বীমা কোম্পানি বাংলাদেশে অবস্থিত। তদ্রূপ সাধারণ বিমাও প্রায় 40-42টার মতো অবস্থিত। এখন জীবন বীমা, প্রত্যেকটা জীবন বীমারই ক্রাইটেরিয়া একরকম, সেম অবস্থায় চলে। তার কারো অবস্থা ভালো, কারো অবস্থা খারাপ। আমরা যাচাই বাছাই করে ভালো কোম্পানি যেটা, সেটাতে করব। আমার টাকাটা যাতে সুরক্ষিত থাকে, আমার কোনো অ্যাক্সিডেন্টলি কোনো কিছু যদি হয়, আল্লাহ না করুক যদি হয়ে যায়, আমার ফ্যামিলি বা আমার ওয়ারিশ, আমার পরবর্তী যারা আছে, তারা যাতে আর্থিক দৈন্যতায়, আর্থিক সমস্যায় পড়তে না হয়, সেদিক বিবেচনা করে আমাকে একটা জীবন বীমা করতে হবে, আমাকে একটা জীবন বীমা করে রাখতে হবে। আমি একজন যদি উপার্জনক্ষম হয়ে থাকি আমার পরিবারে, তাহলে আল্লাহ যদি আমাকে কখনো কোনো অ্যাক্সিডেন্টলি একটা দুর্ঘটনা দিয়ে দেয়, তাহলে আমার ফ্যামিলির কী অবস্থা হবে পরবর্তীতে, এই কথা বিচার বিশ্লেষণ করে আমাকে একটা জীবন বীমা করে রাখা ভালো। এটা প্রত্যেক সচেতন নাগরিকের জন্যই আমি মনে করি একান্তই অধিকার, একান্তই কর্তব্য এটা করে রাখা। কারণ আমরা টাকা পয়সা অনেকভাবে নষ্ট করে থাকি, বিভিন্ন খাতে অযথাই কোনো প্রয়োজন ব্যতীতই টাকা নষ্ট করে থাকি, যেটার আমার কোনো ফায়দা হয় না, উপকার হয় না। কিন্তু আমি যদি এখানে একটা অ্যামাউন্ট, একটা অ্যাকাউন্ট করে একটা অ্যামাউন্ট নির্দিষ্ট পরিমাণ রাখি, আমি যদি বেঁচেও যাই তাহলে আমি একটা অ্যামাউন্ট পাবো,
আর যদি ইনকেস আমি মরে যাই তাহলে আমার পরবর্তী আমার যারা ফ্যামিলির অন্যান্য সদস্যরা আছে তারা এই টাকাটা দিয়ে প্রাথমিক সমস্যা থেকে উতরে যেতে পারবে। এই চিন্তা করে আমাকে জীবন বীমা করা একান্তই প্রয়োজন। এখন আসো জীবন বীমাতে কি কি আছে, আমরা এই জিনিসটা আজকে একটু দেখি কি কি আছে জীবন বীমাতে, কি থাকতে পারে আমরা একটু আলোচনা করব। এখন জীবন বীমা, জীবন বীমা এটা কয়েকটা ধাপে হয়। এখানে 5টা ধাপের কথা বলা হচ্ছে জীবন বীমা। একটা হচ্ছে মেয়াদ ভিত্তিক বীমা। মেয়াদ, কথাটা ক্লিয়ার হোক। মেয়াদ, মেয়াদ মানে আমি যে কোনো জিনিস করব তার একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে। আমি যদি কোথাও বাসায় ভাড়া যাই তাহলেও আমাকে একটা মেয়াদ অনুযায়ী থাকতে হয়। আমরা যখন বাসা ভাড়া নেই তখন তাদের সাথে চুক্তি হয়, আমি 2 বছর থাকবো, 1 বছর থাকবো। আমি যদি দোকান নেই, দোকানের একটা চুক্তি হয়, আমি 5 বছর দোকানদারি করব। আমি যদি একটা ব্যবসা করি, ব্যবসার জন্য যদি আমি কোনো ব্যাংক বা কারো কাছ থেকে টাকা নেই, তাহলে আমি কীভাবে নেওয়া হয়, আমি 2 বছরে পরিশোধ করব, 3 বছরে পরিশোধ করব, এরকম নির্দিষ্ট মেয়াদ থাকে। ঠিক তদ্রূপ আমি যে বিমাটা করব, এই বিমাটারও একটা নির্দিষ্ট মেয়াদে করতে হয়। এটা 10 বছর হতে পারে, 12 বছর হতে পারে, 15 বছর হতে পারে, 20 বছর হতে পারে। এই মেয়াদটাকেই বলা হয় মেয়াদি বিমা। আবার এককালীন একসাথে টাকা জমা রাখা, এটাকেও মেয়াদি বলা হয়। একবার আমি টাকাটা রেখে দিলাম। এবার আসো 2 নাম্বার, প্রিমিয়ামের ভিত্তিতে, প্রিমিয়াম পরিশোধের ভিত্তিতে বিমাপত্র। প্রিমিয়াম পরিশোধ মানে বছরে বছরে, মাসে মাসে প্রিমিয়াম পরিশোধের ভিত্তিতে বিমাপত্র মানে মাসে মাসে হতে পারে, বছরে বছরে বিমার প্রিমিয়াম মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ধার্য, ওটা আমি দিব। এটা হচ্ছে প্রিমিয়াম পরিশোধের ভিত্তিতে বিমাপত্র। এবার আসো মুনাফার অংশগ্রহণের ভিত্তিতে মুনাফাটা কি? মুনাফা অংশগ্রহণের ভিত্তিতে বিমাপত্র মানে মুনাফা মানে অধিক পাবো, যে টাকাটা দিচ্ছি তার লাভের অংশটা বেশি, মুনাফাটা বেশি পাওয়ার আশায়, এটাকেও মুনাফার অংশগ্রহণের ভিত্তিতে মানে মুনাফাটা সম্পৃক্ততার বিষয়ে ভিত্তিতে বিমাপত্রটা। তারপরে আসো বিমা গ্রহীতার সংখ্যার ভিত্তিতে বিমাপত্র। বিমা গ্রহীতা একটা গুরুত্বপূর্ণ কথা। বিমা গ্রহীতা কি একজন হবে, না 2 জন হবে, না আরও একাধিক হবে, তার উপরে ভিত্তি করে বিমা গ্রহীতার সংখ্যার উপর ভিত্তি করে বিমাপত্র। এবার আসো বিমা দাবি পরিশোধের ভিত্তিতে বিমাপত্র। এখন বিমা দাবি মেয়াদে, আমি একটা নির্দিষ্ট মেয়াদে টাকা জমা করলাম, প্রতি বছরে বছরে 10 বছর জমা করলাম, 12 বছর জমা করলাম, 15 বছর জমা করলাম। জমা করার পরে মেয়াদ যখন শেষ হবে, এই যে টাকাটা প্রাপ্তিটা পরিশোধের পরে যে বিমা দাবিটা তারা নিষ্পত্তি করবে আমার সাথে, এটাকে আমি একক মালিকানা হব, না যৌথ মালিকানা হব, না আরও অধিক ব্যক্তি তার দাবিদার হবে, তার ভিত্তিতে বিমা দাবি পরিশোধের যে বিমাপত্র তাকেই বলা হয়। এবার আসো মেয়াদ ভিত্তিক বিমাপত্রের মধ্যে কয়েকটা অংশ আছে। জীবন বিমা 5 প্রকার আমি তোমাদেরকে বললাম। এবার মেয়াদ ভিত্তিক, প্রথমটা ছিল মেয়াদ ভিত্তিক। মেয়াদ ভিত্তিক বিমাপত্রে কি কি আছে? মেয়াদ ভিত্তিক বিমাপত্রের মধ্যে আছে মেয়াদি বিমা, মেয়াদি বিমাপত্র, আজীবন বিমাপত্র, সাময়িক বিমাপত্র। 3টা, একটা হচ্ছে মেয়াদি বিমাপত্র, আজীবন বিমাপত্র, সাময়িক বিমাপত্র। 3টা কি কি? মেয়াদ ভিত্তিক বিমাপত্রের মধ্যে 3টা অংশ, একটা হচ্ছে মেয়াদি বিমাপত্র, আজীবন বিমাপত্র, সাময়িক বিমাপত্র। এবার আসো মেয়াদি বিমাপত্রের মধ্যে আরও কয়েকটা অংশ আছে, সেটা কি? 1 নাম্বার হচ্ছে সাধারণ মেয়াদি বিমা, 2 নাম্বার হচ্ছে বিশুদ্ধ মেয়াদি বিমা, 3 নাম্বারে যৌথ জীবন মেয়াদি বিমাপত্র, শিক্ষাবৃত্তি বিমাপত্র, বহুমুখী উদ্দেশ্য ভিত্তিক বিমাপত্র। এগুলো হচ্ছে মেয়াদি বিমার মধ্যে কয়েকটা অংশ। এইগুলা 4টা-5টা অংশ থাকে, এগুলাতে আমরা বিমা করে থাকি। এবার আসো আজীবন বিমাপত্রের মধ্যে কি থাকে? একক কিস্তি সম্পূর্ণ, অবিরাম কিস্তি সম্পূর্ণ আজীবন বিমা, সীমিত কিস্তি সম্পূর্ণ আজীবন বিমা, পরিশোধযোগ্য আজীবন বিমা গেল। সাময়িক, এবার আসো সাময়িকে
বিমাপত্র কি? সাময়িক বিমাপত্রের মধ্যেও আসছে তিনটা অংশ: স্বল্পকালীন সাময়িক বিমাপত্র, নবায়নযোগ্য সাময়িক বিমাপত্র, পরিবর্তনযোগ্য সাময়িক বিমাপত্র। এবার আসো প্রিমিয়াম পরিশোধের ভিত্তিতে বিমাপত্র। প্রিমিয়াম পরিশোধ ভিত্তিতে বিমাপত্রের মধ্যে দুইটা অংশ: একক কিস্তি বিমাপত্র, সমকিস্তি বিমাপত্র। প্রিমিয়াম পরিশোধের ভিত্তিতে বিমাপত্রের মধ্যে কয়টা অংশ? দুইটা অংশ। একটা হচ্ছে একক কিস্তি বিমাপত্র, সমকিস্তি বিমাপত্র। এবার আসো মুনাফার অংশগ্রহণের বিমাপত্রের মধ্যে আছে দুইটা অংশ: মুনাফা সহ বিমাপত্র, মুনাফাবিহীন বিমাপত্র। এবার আসো বিমা গ্রহীতার সংখ্যার ভিত্তিতে বিমাপত্র। এখানেও দুইটা অংশ: একক জীবন বীমা, বহুমুখী জীবন বীমা। এবার আসো মেয়াদি বিমা দাবি পরিশোধের ভিত্তিতে বিমাপত্র। এককালীন বিমাপত্র, বার্ষিক ভিত্তি বিমাপত্র। এবার আসো আমরা আরেকটু আলোচনা করি, সেটা হচ্ছে সাধারণ মেয়াদি বিমাটা কি? মেয়াদ ভিত্তিক যেটা সাধারণ মেয়াদি বিমা, ধরো যে বিমাপত্রটি একটি নির্দিষ্ট সময়ের জন্য বা নির্দিষ্ট বয়স পর্যন্ত করা যায়, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করা যায়, তাকে মেয়াদি বিমাপত্র বলে। এখন আসো এ ধরনের বিমার ক্ষেত্রে বিমা গ্রহীতা নির্দিষ্ট বয়সে পদার্পণ করলে বিমাপত্র উল্লিখিত নির্দিষ্ট অর্থ প্রদান করা হয়। এখন আমি 12 বছর মেয়াদি একটা বিমা করলাম 1 লক্ষ টাকার। এখন 1 লক্ষ টাকা আমি 12 বছরে পরিশোধ করা শেষ হওয়ার পরে আমার কাগজের চুক্তিপত্র অনুযায়ী, তাদের কাগজপত্রের সাথে আমার কাগজপত্রের চুক্তিপত্র অনুযায়ী আমি যে টাকা জমা করলাম, তার লাভ ক্ষতির ভিত্তিতে আমার যে মুনাফাটা, আমার যে টাকাটা, ওটা আমাকে দেওয়া হবে। এই যে দেওয়াটা, এটাই হচ্ছে মেয়াদি বিমাপত্র। অথবা নির্দিষ্ট সময়ের পূর্বে, আমার কথা আছে, আমি 12 বছর মেয়াদি করলাম, তো তার পূর্বে মানে আগে, আমি জমা দেওয়ার আগেই বিমা গ্রহীতার মৃত্যু হলো, আমি 4 বছর জমা দিয়ে মারা গেলাম, মৃত্যু হলে তার মনোনীত ব্যক্তিকে বিমা দাবি পরিশোধ করা হবে। এখন আমি যে বিমাটা করলাম, আমি একজন নমিনি দিয়ে গেলাম। আমরা যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট করি একজন নমিনি লাগে, ঠিক তদ্রুপ বিমাতে আমরা একজন নমিনি, একজন আপনজন, কাছের হোক, আপনার স্ত্রী হোক, মা, ভাই, বোন, যেই হোক, কাছের ব্যক্তি বা ছেলে সন্তান, আপনি যাকে দিয়ে যান, সেই পরবর্তী আপনার মৃত্যুকালে ওই টাকার দাবিদার হয়। এ ধরনের বিমা ব্যবস্থা নির্দিষ্ট সময় অন্তর, যেমন মাসিক, আমি আগেই বলছি, এটা মাসেও জমা হইতে পারে, ত্রৈমাসিক 3 মাস পর পর, 4 মাস পর পর, ষান্মাসিক 6 মাস পর পর, এবং বার্ষিক বছরে একবার প্রিমিয়াম প্রদান করা হয়ে থাকে। এবার আসেন সাধারণ বিমাপত্র। যে বিমাপত্রে উল্লিখিত মেয়াদের মধ্যে বিমা গ্রহীতা মৃত্যুবরণ করলে তার মনোনীত ব্যক্তিকে বিমা দাবি পরিশোধ করা হয়। তার জীবিত থাকলে মেয়াদ শেষে নিজেই সুদ বা মুনাফা সহ টাকা পেয়ে থাকে। এটাকেই সাধারণ মেয়াদি বিমা বলা হয়। তাই এরূপ বিমাপত্র বিনিয়োগ ও প্রতিরক্ষা দুদিকেই কাজ করে। সাধারণ জীবন বিমা বলতে মানুষ এ ধরনের বিমাপত্রকেই বেশি গ্রহণ করে থাকে, বুঝে থাকে। এবার আসেন বিশুদ্ধ মেয়াদি বিমাপত্র। যে বিমাপত্রে বিমা গ্রহীতা বিমা চুক্তি মেয়াদ উত্তীর্ণ সময় পর্যন্ত জীবিত থাকলে, যে বিমাপত্রে বিমা গ্রহীতা বিমা চুক্তির মেয়াদ উত্তীর্ণ হওয়া পর্যন্ত সময় পর্যন্ত জীবিত থাকলে বিমা দাবি লাভ করে এবং মেয়াদের মধ্যে মৃত্যুবরণ করলে কোনো বিমা দাবি পায় না, তাকে
বিশুদ্ধ মেয়াদি বিমাপত্র বলে। ওই মেয়াদের মধ্যে মৃত্যুবরণ করলে কোনো বিমা দাবি পায় না, তাকে বিশুদ্ধ মেয়াদি, কথাটা দেখেন, এটাতে কিন্তু মৃত্যুবরণ করলে নমিনি বা উনি কেউ টাকা পাবে না, এটা হচ্ছে বিশুদ্ধ। জীবিত থাকলে মেয়াদ শেষে লাভ, ভালো মুনাফা সহ টাকা পাওয়া যায়, কিন্তু মারা গেলে পাবে না। এ ধরনের বিমার মেয়াদ সাধারণত 5 বছর 10 বছর হয়ে থাকে। এই বিমাপত্রের দ্বারা একটি নির্দিষ্ট সময় পর পর আর্থিক নিশ্চয়তার ব্যবস্থা করা হয়। আপনি জীবিত থাকা অবস্থায় আপনাকে নির্দিষ্ট মেয়াদ শেষে বা নির্দিষ্ট সময় পর আপনাকে আর্থিক সহযোগিতা, টাকার সমস্যা হলে টাকা দিয়ে সহযোগিতা করা হয়। এক্ষেত্রে প্রিমিয়ামের হার কম হয়ে থাকে। এবার আসেন যৌথ জীবন বিমাপত্র। যে বিমাপত্রের আওতায় 2 বা ততোধিক ব্যক্তির জীবনের উপর একত্রে ঝুঁকি নেওয়া হয়, একত্রে নির্দিষ্ট মেয়াদের জন্য বিমা ঝুঁকি নেওয়া হয়, গ্রহণ করা হয়, তাকে যৌথ জীবন মেয়াদি বিমাপত্র বলে। এক্ষেত্রে মেয়াদের মধ্যে যে কোনো একজনেরও যদি মৃত্যু হয়, ধরেন আপনারা স্বামী স্ত্রী দুজন বিমা করলেন, এখন যদি একজনের কারো মৃত্যু হয়, তাহলেও একজনের মৃত্যু হলেই বিমা দাবি পরিশোধ হয়ে যাবে। একজন মারা গেলে আরেকজনকে এই বিমা আর চালাইতে হবে না, বিমা দাবি পরিশোধ হয়ে যাবে। আবার মেয়াদ পর্যন্ত বিমাকৃত সকল ব্যক্তি দুজনেই যদি মারা যায় বা যদি জীবিত থাকে, তাহলে মেয়াদ শেষে বিমা গ্রহীতার বিমা দাবি প্রদান করা হয়ে যায়। এবার আসেন শিক্ষাবৃত্তি বিমা। শিক্ষাবৃত্তি বিমা, যে বিমাপত্রে বিমা গ্রহীতার সন্তানের শিক্ষা ব্যয় নির্বাহের জন্য কিস্তিতে প্রিমিয়াম প্রদান করা হয় এবং মেয়াদ শেষে নির্দিষ্ট সময় পরপর বৃত্তি হিসেবে অর্থ উত্তোলন করা যায়, তাকে শিক্ষাবৃত্তি বিমা বলে। এখন আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য কে না চায়? সবাই চায়। এই সমাজে সবাই চায় তার ছেলে মেয়ে ভালো মতো মানুষ হয়ে যাক, লেখাপড়া করুক, ভালো চাকরি করুক, ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, সবাই চায়। এই কথা চিন্তা করে যারা সচেতন নাগরিক, সচেতন মা বাবা, সচেতন গার্ডিয়ান, তারা তার সন্তানের কথা চিন্তা করে ছোটো থেকেই তার জন্য একটা বিমা করে নেয়, যে বিমাটার নাম হচ্ছে শিক্ষা বিমা। এখন এটা এমন হতে পারে, আজকে আপনার সন্তানের বয়স ধরেন 10 বছর, এখন আপনি বিমাটা করলেন 12 বছরের জন্য বা 10 বছরের জন্য। 10 বছরের জন্য যদি আপনি বিমাটা করেন, এখন 10 বছর আপনি বিমাটা চালিয়ে গেলেন, আপনার সন্তান 10 বছর বয়স, এখন ও 10 বছর, আরও 10 বছর পরে তার বয়স হবে 20 বছর, তখন সে ইন্টারমিডিয়েট পাস করবে, এসএসসি পাস করবে। সে যখন এসএসসি পাস করে ভালো কোথাও পড়ার জন্য চেষ্টা করবে, ট্রাই করবে, তখন অবশ্যই তার টাকার প্রয়োজন হবে। ওই সময়টাতে আপনাকে ওই বিমা কোম্পানি ওই যে শিশু শিক্ষা বিমাটা করেছিলেন, ওটা থেকে মেয়াদ শেষ হওয়ার পরে একটা ভালো অ্যামাউন্ট তাকে দেওয়া হবে। সে একটা ভালো ভার্সিটিতে ভর্তি হতে পারবে, যদি ডাক্তারি পড়তে চায় তাও সহযোগিতা হবে, সে ইঞ্জিনিয়ারিং পড়তে চায় তাও সহযোগিতা হবে। আর যদি মেয়ে হয়ে থাকে, যদি মেয়েকে আপনি বিয়ের ব্যবস্থা করেন, তাহলে এখান থেকে একটা ভালো অ্যামাউন্ট আসবে, আপনি বিয়ে দিতে পারবেন। আর ওই ছেলের তার যে লেখাপড়া, ওই লেখাপড়ার কথা চিন্তা করে বিমা কোম্পানি ওই যে শিশু শিক্ষা বিমাটা করা হয়েছে, যার জন্য তাকে কি করা হবে, ওখান থেকে বৃত্তি প্রদান করা হবে। ওই টাকার উপরে গ্রেড করে, পার্সেন্ট করে একটা বৃত্তি তাকে দেওয়া হবে। এটা বাৎসরিক হতে পারে, 6 মাসও হতে পারে। একটা অ্যামাউন্ট দেওয়া হবে, যেটা দিয়ে সে বই খাতা, আনুষঙ্গিক পড়ার খরচ, অন্যান্য জিনিস চালিয়ে যেতে পারবে। এই জন্য শিশু শিক্ষা বিমাটা আমাদের সমাজের প্রত্যেকটা মা বাবার জন্য, তার ছেলেমেয়ের জন্য করা অবশ্যই জরুরি। এখন যদি আপনারা না বুঝে থাকেন এই বিমা সম্পর্কে, আপনারা ভালো করে জানুন, বুঝুন, জেনে বুঝে ভালো কোম্পানি দেখে শিশু শিক্ষা বিমাটা করেন আপনার সন্তানের জন্য। আমরা দোকানপাটে, হাটে বাজারে যেখানেই যাই, আমাদের বিনা প্রয়োজনেই আমরা পকেট থেকে টাকা নষ্ট করে ফেলি। দোকানে বসলে বা কোনো কাজে কারোর সাথে গেলে আমরা টাকা নষ্টই করি, আমাদের টাকা পকেট থেকে নষ্টই হয় না। আমার এই টাকাটা আমি যদি আমার সন্তানের জন্য সঞ্চয় করে নেই, তাহলে আমার সন্তানের ভবিষ্যৎ ভালো হবে। আমরা দেখা যায় যে পার ডে 150
এমনিতেই অনায়াসে আমার পকেট কাটা যায়, পকেট থেকে টাকা চলে যায়। এখন আমি এই টাকাটা যদি আমি একটু কষ্ট করে, আমি নিজে আমার বুক বিলাসিতা না করে, আমার ভবিষ্যতের কথা চিন্তা করে, ফিউচারের ছেলেমেয়ের কথা চিন্তা করে আমি যদি এখান থেকে কিছু টাকা সঞ্চয় করে নিই, তাহলে দেখা গেছে যে মাস শেষে একটা ভালো অ্যামাউন্ট হয়। এই টাকাটা যদি আমার সন্তানের জন্য রেখে দিই, আমার সন্তান ভালো হবে, মানুষের মতো মানুষ হবে, সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে। এই কথা চিন্তা করে আমরা আমাদের সন্তানের কথা চিন্তা করে আমরা এই টাকাটা একটা শিশু শিক্ষা বিমা করে রাখতে পারব। এবার আসেন বহুমুখী উদ্দেশ্য ভিত্তিক বিমাপত্র। বহুমুখী, যে বিমাপত্রের মাধ্যমে জীবনের বহুবিধ উদ্দেশ্য পূরণ করা যায় তাকে বহুমুখী উদ্দেশ্য ভিত্তিক বিমাপত্র বলে। এই বিমাপত্রের মাধ্যমে মৃত্যুজনিত আর্থিক ক্ষতিপূরণ, বৃদ্ধকালে অর্থপ্রাপ্তির নিশ্চয়তা, রোগ ব্যাধির জন্য চিকিৎসা ভাতা, পঙ্গুত্বের জন্য ভাতা, বেকারত্ব, সন্তানদের লেখাপড়ার খরচ, বিবাহের খরচ ইত্যাদি নানাবিধ কাজের জন্য অর্থপ্রাপ্তির নিশ্চয়তা দেওয়া হয়। তবে এই ধরনের বিমাপত্রে প্রিমিয়ামের হার অনেক অনেক বেশি হয়ে থাকে। তাহলে গেল আজকে আমাদের মেয়াদি বিমা। এবার আসেন আজীবন বিমাপত্রটা কি? যে বিমা চুক্তি বিমাকৃত ব্যক্তি জীবনকালে, মানে বেঁচে থাকা অবস্থায় বা আমৃত্যু পর্যন্ত, যতদিন বেঁচে থাকে আমৃত্যু পর্যন্ত চালু থাকে, মানে যতদিন বেঁচে থাকে আজীবন, তার বেঁচে থাকার সময় পর্যন্ত যে টাকাটা বা সঞ্চয়টা করা হয় তাকে আজীবন জীবন বিমা বলা হয়। এ ধরনের বিমা গ্রহীতার মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারীদেরকে বিমা দাবি পরিশোধ করা হবে। আজীবন কথা বলা হচ্ছে, তার মৃত্যুর পরে তার পরিবারের অন্যান্য যারা নমিনি ছিল তাদেরকে দেওয়া হবে। বিমা প্রিমিয়াম বা কিস্তি পরিশোধ পদ্ধতি অনুসারে আজীবন বিমাকে কয়েক ভাগে ভাগ করা যায়। এবার আমরা এই ভাগগুলো আগেই পড়েছি। 1 নাম্বার, একক কিস্তি সম্পন্ন আজীবন বিমা। একক কিস্তি মানে একবারেই পরিশোধ, মানে আমি যা দিব আজীবনের জন্য একবারে 10 লাখ টাকা রেখে দিলাম, আজীবন মৃত্যু পর্যন্ত আমি 10 লাখ টাকা বা 5 লাখ টাকা আমি একটা বিমা কোম্পানিতে রেখে দিলাম। এটা হচ্ছে একক কিস্তি সম্পন্ন, একবারে দিলাম, বারবার প্রয়োজন নেই। আমার মৃত্যুর পর এটা লাভ সহ আমার পরিবার পাবে। এটাকে বলা হয় একক কিস্তি আজীবন, একক কিস্তি সম্পন্ন আজীবন বিমা। যে আজীবন বিমাপত্রের প্রিমিয়ামের অর্থ একটি কিস্তির মাধ্যমে পরিশোধ করা হয় তাকে একক কিস্তি আজীবন বিমা বলা হয়। বর্তমানে এ ধরনের বিমাপত্র নেই বললেই চলে, তবে এটা বেশি একটা নেই, কারণ অনেকের পক্ষেই একটি মাত্র কিস্তি দিয়ে বিমার প্রিমিয়াম আজীবন ফেলে রাখার মতো অবস্থা কারোরই নেই, আর কেউ এটাতে যেতেও চায় না। এবার অবিরাম কিস্তি সম্পন্ন আজীবন। অবিরাম মানে যতদিন বাঁচব প্রতি বছরে দিয়েই যাবো, এটা হচ্ছে অবিরাম, চালিয়ে যাওয়া মানে কন্টিনিউ, কোনো বন্ধ নেই, অবিরাম। যে বিমাপত্রে বিমা গ্রহীতার আমৃত্যু মানে মৃত্যুর আগ পর্যন্ত বিরতিহীনভাবে প্রিমিয়ামের অর্থ পরিশোধ করতে থাকে তাকেই অবিরাম কিস্তি সম্পূর্ণ বিমা বলা হয়। এ ধরনের বিমা গ্রহীতার মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তিকে বিমা দাবি পরিশোধ করা হয়, কিন্তু বৃদ্ধ বয়সে অনেকের পক্ষে এ ধরনের বিমা চালিয়ে নেওয়া পরিশোধ করা সম্ভব হয় না। এর প্রচলনও কমে যাচ্ছে, তাই আমাদের এই সব দেশে এর বিমার প্রচলন খুব কম, নেই। এবার সীমিত কিস্তি সম্পূর্ণ আজীবন বিমা। এবার আসেন সীমিত, এটার একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে। যে বিমাপত্রে বিমা গ্রহীতার মৃত্যুর পূর্ব পর্যন্ত কয়েকটি সীমিত কিস্তিতে প্রিমিয়াম অর্থ পরিশোধ করা হয় তাকে সীমিত কিস্তি সম্পন্ন আজীবন বিমা বলে। এক্ষেত্রে নির্দিষ্ট সময়ের পর বিমা গ্রহীতা জীবিত থাকলে তাকে মেয়াদ শেষে লাভ সহ তার টাকা পরিশোধ করা হবে। এবার আসেন পরিশোধযোগ্য আজীবন বিমা। যে আজীবন বিমাপত্রে বিমা গ্রহীতার ইচ্ছা অনুযায়ী মেয়াদি বিমায় পরিবর্তন করা যায়। মেয়াদি বিমা ইচ্ছা অনুযায়ী, মানে আমি এটা 10 বছরের ছিল,
12 বছরই ছিল, আমি 10 বছরই করব। এই যে একটা সময় নিয়ে আসা, কমিয়ে নিয়ে আসা, এটাকে পরিবর্তনযোগ্য আজীবন জীবন বলবো। আমি একটা প্রকল্প থেকে আরেকটা প্রকল্প নিতে পারবো। মানে একটা মেয়াদ ছিল 15, আমি এটাকে 12 করে নিলাম, 12 ছিল 10 করে নিলাম। এই যে কমিয়ে নেওয়া, এটাকে বলা হয় পরিবর্তনযোগ্য আজীবন বিমা। বিমায় পরিবর্তন করা যায়, তাকে পরিবর্তনযোগ্য আজীবন বিমা বলা হয়। সাধারণত 5 বছর পর কোনো আজীবন বিমাপত্রকে মেয়াদি বিমার পরিবর্তনযোগ্য সুযোগ দেওয়া হয়। তাহলে আজকে আমরা বিমা কি, বাংলাদেশ কয়টা বিমা সেক্টর, একটা হচ্ছে সাধারণ, একটা হচ্ছে জীবন বিমা, তা জানলাম। সাধারণ বিমা কি, জীবন বিমা কি, তা জানলাম। এবং সাধারণ বিমাতে কি কি করা হয়, জীবন বিমাতে কি কি করা হয় তা জানলাম। জীবন বিমায় কয়েকটা অংশ আছে তা জানলাম। যেগুলা আমি আজকে তোমাদের সাথে আলোচনা করলাম, আশা করি তোমরা প্রত্যেকেই বিমার কিছুটা অংশ বুঝতে পেরেছো। আরও যদি তোমরা বইটা সাথে থাকে, বইটা নিয়ে বিমার যে অধ্যায়টা আছে